সকলকে মৈত্রী শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলার জন্য আসছি সেটা হচ্ছে উপসম্পদা নিয়ে। আসলে উপসম্পদা বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতিনীতি মেনেই করা হয়ে থাকে। যেমন দেখলাম শুনলাম শ্রীলঙ্কায় নাকি কর্মবাক্য ওরা মুখস্থই পাঠ করে, কিন্তু এই আমাদের এখানে কিংবা মায়ানমারে ওরা কর্মবাক্য দেখে দেখেই পাঠ করে, এই ধরনের কিছু রীতিনীতি। তো যাই হোক, উপসম্পদের বিষয়টা আসলে আমাদের বিক্ষুব্ধ জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উপসম্পদ নেওয়ার সময় যদি কোনো প্রকার যদি খামখেয়ালিভাবে যদি নিয়ে থাকি কিংবা কাউকে যদি দিয়ে থাকি, পরবর্তীতে হয়তো এটা নিয়ে কোনো সমস্যা হতে পারে। যার কারণে আজকে এই উপসম্পদ নিয়ে কিছু কথা বলবো। তো এই উপসম্পদের বিষয়ে বিক্ষুব্ধ হওয়ার মধ্যে তথাগত এই যে তথাগতের সময়কালে এবং বর্তমান সময়ে সবকিছু মিলিয়ে 8 ধরনের উপসম্পদা নেয়ার নিয়মকে দেখা যায়। যেমন ধরেন, প্রথমে হচ্ছে এহি ভিক্ষু, তারপর সারনা গাওনা ভিক্ষু। এহি ভিক্ষু হচ্ছে যেমন ধরেন এই যে পঞ্চবরীয় শিষ্য সহ মোট 1341 জন ভিক্ষু, যাদেরকে তথাগত এহি ভিক্ষু দ্বারা উপসম্পদা দিয়েছিলেন। তো সারনা গামনা ভিক্ষু অর্থাৎ এই যে তথাগতের প্রথম বোধির মধ্যে যাদেরকে তথাগত ভিক্ষুত করেছিলেন, সারনা গামনা ভিক্ষু অর্থাৎ ত্রিশরণের ধারা। তো 3 নম্বর হচ্ছে আওয়াদা পাটি গাহানা ভিক্ষু, অর্থাৎ আওয়াদার মাধ্যমে উপসম্পদা দেয়া, যেটা করেছিলেন তথাগত মহাকাশ্যপকে। তো পেইয়া ব্যাকরণা ভিক্ষু, পেইয়া ব্যাকরণা উপসম্পদা অর্থাৎ প্রশ্নের মাধ্যমে উপসম্পদা দেয়া। তো এঠা গুরু ঢেমা পাটি গাহানা, অশ্বগুরু ধর্ম গ্রহণের ধারা উপসম্পদা দেয়া। তারপর 6 নম্বর হচ্ছে দূতেন উপসম্পদা অর্থাৎ দূতের মাধ্যমে উপসম্পদা দেয়া। তো 7 নম্বর হচ্ছে এঠাকাইমা ওয়াচিনি উপসম্পদা অর্থাৎ 8টা কর্মবাচ্য, এই যে এঠাকাইমা ওয়াচিনি 8 বার কর্মবাক্যের ধারা উপসম্পদা দেয়া, যেটা তথাগত এই যে ভিক্ষুণীদের জন্য করেছিলেন, অর্থাৎ এই যে মহাপ্রজাপতি গৌতমী বাদে বাকি সকল নারী। এবং 8 নম্বর হচ্ছে জ্ঞাতি চতুর্থী কাইমা বাচা অর্থাৎ জ্ঞাতি চতুর্থী কর্মবাক্যের ধারা উপসম্পদা দেয়া। তো বর্তমানে এই 8টার মধ্যে 7টা বিলুপ্ত বলা যায়। বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে জ্ঞাতি চতুর্থী কর্মবাক্যের ধারা উপসম্পদা দেয়া। তো এই উপসম্পদায় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের 5টা সম্পত্তি পূর্ণ থাকতে হবে। উপসম্পদার ক্ষেত্রে 5টা সম্পত্তি পূর্ণ থাকতে হবে। তো প্রথমত বস্তু সম্পত্তি পূর্ণ থাকতে হবে, তারপরে জ্ঞাতি সম্পত্তি পূর্ণ থাকতে হবে, তারপর কর্মবাক্য সম্পত্তি পূর্ণ থাকতে হবে, তারপর সীমা সম্পত্তি পূর্ণ থাকতে হবে, এবং পরিষদ সম্পত্তি বা কারক সংঘ সম্পত্তি এটা পূর্ণ থাকতে হবে। তো এবার আসি বস্তু সম্পত্তি। তো অর্থকথা কি বলে এটা দেখি প্রথমে। Data wetuti upasemada pekho pugulo fla tapetwa upna withdi wethan intima wetu izza paina pubai paindeka diyosa eka data abeba pugule weditabo data una withdi wetha nama pati sendi gana to pethaya aparipunna withdi wetha intima wetu izza paina pubo nama satunai Parazigane enyatadai izza paina pubo pendekadia wizniya pugula kathaye vota tesu asita pendekainsa usuya pendekainsa thapitoa apa kamika pendeka napungsaka pendeka tarpor
পেন্ডকা ভাওয়াপেক্ষায় ঠিট পেক্ষা পেন্ডকস ইঢা ঢিপেটা। তো এখানে বস্তু সম্পত্তির মধ্যে প্রথমে যেটা বলা হয়েছে মানে 20 বছর পূর্ণ থাকতে হবে। বস্তু সম্পত্তি তারপরে যে মানে বস্তু সম্পত্তি বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে এই যে উপাসেমেরা রাহা, যে উপসম্পাদে নেবে তাকে। তো ওই ব্যক্তিকে উপসম্পাদে নেবে এমন শ্রমণকে এই যে প্রতিসন্ধি হতে 20 বছর পূর্ণ থাকতে হবে, যেটা বলা হয় পরিপূর্ণ উষ্টি বয়সা, পরিপূর্ণ 20 বছর যেটাকে বলা হয়, 20 বছর পরিপূর্ণ থাকতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে দেখা যায় যে তো এখানে যেহেতু বলা হয়েছে যে অর্থাৎ প্রতিসন্ধি গ্রহণের সময়ের পর থেকে যদি 20 বছর পূর্ণ হয় তাকে উপসম্পাদা দেওয়া যাবে। তো এই কারণে আমাদের এখানে দেখা যায় যে 19 বছর তারপর আর কিছু মাস এরকম যদি হয়ে যায় তাকে, অর্থাৎ 20 বছর পূর্ণ হওয়ার আগে তাকে উপসম্পাদা দিয়ে ফেলি। এক্ষেত্রে যেটা মানে সমস্যা থাকতে পারে সেটা হচ্ছে যদি বয়সের যদি যেমন ধরেন কোনো এই যে জন্মসাল যদি নির্দিষ্টভাবে যদি থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। জন্মসাল যদি নির্দিষ্ট না থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। জন্মসাল যদি নির্দিষ্ট থাকে সেক্ষেত্রে বোঝা যায় যে তার 19 বছর এত মাস, তো সেক্ষেত্রে প্রতিসন্ধির বয়সটা তার সাথে যুক্ত করে দিল, তার মানে 20 বছর হয়ে গেল, তাকে উপসম্পাদে মানে দিয়ে দিলাম, এক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু জন্মসাল যদি আনুমানিক হয়ে থাকে যে হয়তো মানে অমুক বছরের অমুক সালের এত মাস, এরকম যদি একটা আনুমানিক যদি হয়ে থাকে এবং ওই আনুমানিক অনুসারে যদি মানে উপসম্পাদে দিয়ে নিয়ে থাকে, পরবর্তীতে এটা হয়তো সন্দেহের কারণ হতে পারে, যার কারণে এই বয়স নির্বাচনের ক্ষেত্রে, বয়স গণনার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। তারপরে যেটা হচ্ছে পরাজিকা হয়নি এমন পুতগুলো হতে হবে, অর্থাৎ যে উপসম্পাদে নেবে ওই শ্রমণ আগে ভিক্ষু হয়েছিল কিনা, মানে ওই আগে যদি ভিক্ষু হয়ে থাকে তখন কি পরাজিকা হয়েছিল কিনা, এরকম মানে যদি পরাজিকা হয়ে থাকে, যদি তখন যদি পরাজিকা হয়ে থাকে তাহলে তাকে আর ভিক্ষুতা দেওয়া যাবে না, ভিক্ষুতা দিলেও সে আর ভিক্ষু হবে না। তারপর 11 প্রকার এই কাডাসা আবেবা পুতগুলো, 11 প্রকার আবেবা পুতগুলো আছে যাদেরকে উপসম্পাদা দেওয়া যাবে না। তো তাদের মধ্যে প্রথম হচ্ছে পেন্ডেকা অর্থাৎ পন্ডুক পেন্ডেকা, তারপর 2 নম্বর হচ্ছে ঠিয়া সেমাসাকা, তারপর 3 নম্বর হচ্ছে টিঠিয়া পেকেন্টাকা, তারপর 4 নম্বর হচ্ছে তিরিচ্ছানা, 5 নম্বর হচ্ছে পেঞ্চানেন্ত্রিয়া, তারপর 10 নম্বর হচ্ছে পঞ্চানেন্দ্রিয়া কর্ম করা 5 জন ভিক্ষু, যার কারণে এখানে 4, 5, 6, 7, 8, 9। তো 10 নম্বর হচ্ছে ভিক্ষুণী দূষক এবং 11 প্রকার হচ্ছে উভয় ব্যঞ্জনক। তো এখানে এই 11 প্রকারের মধ্যে আবার উপসম্পাদা দেয়া যায় এরকম কিছু পুতগুলো আছে। তার মধ্যে পন্ডুক, এই পন্ডুক আবার 5 প্রকার আছে। আসিট্টা পন্ডুক, উসুয়া পন্ডুক, তারপর অপাকমিকা পন্ডুক, পেক্ষা পন্ডুক এবং নাপুং পন্ডুক, এই 5 প্রকার পন্ডুক আছে। তো এই 5 প্রকার পন্ডুকের মধ্যে আসিট্টা পন্ডুক এবং উসিয়া পন্ডুককে উপসম্পাদা দেয়া যাবে। অপাকমিকা পন্ডুক এবং নপুং পন্ডুককে একেবারেই তাদেরকে উপসম্পাদা দেওয়া যাবে না। তারপর পাক্ষা পাণ্ডুক হচ্ছে এই যে আমরা উপোষদ করার সময় যেমনটা আমরা গণনা করি, প্রতি 15 দিন পর পর এক পক্ষ চেঞ্জ হয়, পরিবর্তন হয়। তো এই পাক্ষা পাণ্ডুক হচ্ছে ওরা এক পক্ষ, যেমন ধরেন এই যে পূর্ণিমা এক পক্ষ, অমাবস্যা এক পক্ষ, ওরা এক পক্ষের সময় ওরা মানে হিজড়ার মতো আচরণ করে এবং আরেক পক্ষের সময় ওরা স্বাভাবিকভাবে আচরণ করে। তো যেই পক্ষে ওরা এই যে মানে হিজড়ার ভাবে আচরণ করবে ওই পক্ষে ওদেরকে ওই পক্ষের সময় ওই সময়টাতে তাদেরকে উপসম্পাদা দেওয়া যাবে না। যেই পক্ষে যে সময়টাতে ওরা স্বাভাবিকভাবে আচরণ করবে ওই পক্ষেই তাদেরকে উপসম্পাদা দেওয়া যাবে, এটা। তারপর এখানেও তেমনটাই আছে
Tesu asita pendekanza usia pendekanza tapetua opakamika pendako napusaka pendako pendaka bhawa pekhe thita pekha pendako sa idha adhipeta তো এবার আসি থিয়া সেমসকা তারপর 2 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে থিয়া সেমসকা এই থিয়া সেমসকা আবার 3 প্রকার আছে সেটা হচ্ছে থিয়া সেমসকা পানা টিউইড লিঙ্গা ঠেনক সেমসা ঠেনক উবিয়ে ঠেনক টি টাটা ইয়সিয়ে পেপাজিটো না বিখু ওয়েসানি গনেটি না यथाउदे बिखु नै वा सामनेरा नै वा वैंड नै सादीति न आसनेन पटिबहाति न उपतथादिसौ सैंदि सति अयें आसौधा सितताय लिंगमेठे सेवा ठेनितथा लिंगा ठेनक नामा तो এখানে থিয়া সেমসকা 3 প্রকার দেখানো হয়েছে প্রথমটা হচ্ছে লিঙ্গা ঠেনেকা তারপর হচ্ছে সেমসা ঠেনেকা তারপর আরেকটা আছে উবিয়া ঠেনেকা লিঙ্গা ঠেনেকা হচ্ছে যে মানে কোনো উপাধ্যায়ের কাছে না গিয়ে কোনো ভিক্ষুর কাছে না গিয়ে যে স্বয়ং এই যে জীবন ধারণ করে যেটাকে বলা হয় মানে লিঙ্গা ঠেনেকা লিঙ্গ চুরি করা লিঙ্গ বলতে এই যে বাহ্যিক আবরণ এই বাহ্যিক আবরণ অর্থাৎ শ্রামণের বেশ চুরি করা যেটাকে সহজ ভাষায় যদি বলি প্রবজ্জা চুরি করা তো প্রবজ্জা চুরি করা একটা তারপর আরেকটা হচ্ছে সেংওয়াসা ঠেনেকা হচ্ছে সংস্রব চুরি করা হচ্ছে শ্রমণ তো হয়েছে ঠিকই এখন যেমন ধরুন একজন গৃহী কোনো একজন ভিক্ষুর কাছে গিয়ে শ্রমণ হইল তো শ্রমণ হওয়ার পর সে কোনো অনুষ্ঠানে গিয়ে সেখানে নিজেকে সে ভিক্ষুত্ব পরিচয় দিয়ে সেখানে সুযোগ সুবিধা গ্রহণ করা কিংবা ভিক্ষুদের সাথে মিলেমিশে ভিক্ষুদের সাথে বিনয় কর্ম সম্পাদন করা অর্থাৎ এক প্রকার সে ভিক্ষুর বর্ষা চুরি করা যে আমি ভিক্ষু শ্রমণ হওয়া সত্ত্বেও সে ভিক্ষু হিসাবে নিজেকে পরিচয় দিয়ে ভিক্ষুদের বর্ষা চুরি করা তো এটাকে বলা হয় সেমসা ঠেনেকা তারপর আরেকটা হচ্ছে কি উবিয়া ঠেনেকা হচ্ছে যে প্রবজ্জা চুরি করা এবং ওই প্রবজ্জা চুরি করা এবং তার সাথে এই যে ভিক্ষুদের সংস্রব করা দুটোটাই সে চুরি করা এই দুটোটাকে চুরি করাকেই বলা হয় উবিয়া ঠেনেকা তো এই 3টা অর্থাৎ থিয়া সেমসকার মধ্যে 3 প্রকার আছে লিঙ্গা ঠেনেকা সেমসা ঠেনেকা এবং উবিয়া ঠেনেকা এই 3 জন পুদ্গলকে তাকেও উপসম্পাদা দেওয়া যাবে না তারপর হচ্ছে তৃতীয়া পেকেনেকা যে তীর থেকে পরিণত হয়ে গেছে মিথ্যা দৃষ্টিতে চলে গেছে তাকেও উপসম্পাদা দেওয়া যাবে না তারপর 4 নম্বর হচ্ছে তির্যক প্রাণীকেও উপসম্পাদা দেওয়া যাবে না যেমন ধরুন তথাগতের সময়কালে অনেক নাগ এই যে গৃহীদের রূপ ধারণ করে তারা উপসম্পদা নিত তো যার কারণে পরবর্তীতে এটা মানে জানার পর তথাগত এটা প্রজ্ঞাপ্ত করছে যে তির্যক প্রাণীদের উপসম্পদা দেওয়া যাবে না এই কারণে সীমা করে প্রশ্ন করা হয় যে মনুষ্য আছি অর্থাৎ তুমি কি এই মনুষ্য জাতি কিনা এটা প্রশ্ন করা হয় তো আরেকটা হচ্ছে কি পঞ্চানন্দ্রিয় কর্ম যারা সম্পাদন করছে এই সঙ্গভেদ তারপর এই বৌদ্ধের দেহ থেকে রক্তপাত তারপর এই অরহতদেরকে যদি মানে অরহত ঘাতক তার মাতৃঘাতক পিতৃঘাতক এদেরকে উপসম্পাদ দেওয়া যাবে না এই 5 জনকে উপসম্পাদ দিলেও তারা উপসম্পাদ ভিক্ষু হবে না তো ভিক্ষুণী দূষক 10 নম্বর ভিক্ষুণী দূষক এবং 11 মধ্যে উভয় ব্যঞ্জনক এই 11 প্রকার পুদ্গলকে উপসম্পাদা দেওয়া যাবে না এটা হচ্ছে বস্তু সম্পত্তি তো আরেকটা আছে কি পুরুষ হতে হবে তো এটা গেল বস্তু সম্পত্তি 5টা সম্পত্তির মধ্যে প্রথম সম্পত্তি হচ্ছে বস্তু সম্পত্তি এই বস্তু সম্পত্তি হচ্ছে এটা যে উপসম্পাদা নেবে তার থেকে এটা পরিপূর্ণ থাকতে হবে এটা হচ্ছে বস্তু সম্পত্তি
তো 2 নাম্বার যেটা সেটা হচ্ছে জ্ঞাতি সিম্প্যাথি। জ্ঞাতি সিম্প্যাথি হচ্ছে Katang Nyati Sampati Wasena Apu Pai Hati Wetu Sanga Pogola Nyatinai Apara Masanani Pocha Pocha Nyati Tapanin Sati Ime Tawa Pensa Nyati Dosa Tata Ayan Itai Namoti Upa Sampada Pekesa Atitanai Akitanai Wetu Aparamasane Nama Suna to me Bente Sangho Ti Eta Suna to me Bente Ti Wetwa Sangho Ti Abanane Sangha Aparamasane Nama Ite Namasa Upa Samada Pekha Ti Upizayasa Akitanai Popula Aparamasane Nama এখানে এই যে জ্ঞাতি দশা 5টি আছে। প্রথম হচ্ছে এই যে বস্তু ওয়েটু আপরামাথনায় বস্তুকে ব্যবহার না করা। তারপর আরেকটা হচ্ছে কি সংঘা আপরামাথনায় সংঘকে ব্যবহার না করা। তো আরেকটা হচ্ছে পুগলা আপরামাথনায় নামা অর্থাৎ পুদ্গলকে ব্যবহার না করা। তারপর আরেকটা হচ্ছে কি জ্ঞাতি আপরামাথনায় জ্ঞাতিকে ব্যবহার না করা। তারপর আরেকটা হচ্ছে জ্ঞাতিকে পেছনে রেখে পাঠ করা। এই 5টাকে বলা হয় জ্ঞাতি দশা অর্থাৎ জ্ঞাতি দোষ। তো এখানে বস্তুকে ব্যবহার না করা বলতে বস্তু বলতে এই যে যেমন ধরেন জ্ঞাতি যে বস্তু বলতে কিছু আগে যেটা বললাম এই নাগাকে ব্যবহার না করা। তারপর সংঘা আপরামাসনে বলতে সংঘকে ব্যবহার না করা বলতে সংঘকে এই যে সুনাতো মে ভান্তে সংঘ যেটা আমরা পাঠ করি এই সুনাতো মে ভান্তে বলার পর বাদ বাকি যেটা আছে সংঘকে বাদ দিয়ে যদি পাঠ করি এটা হচ্ছে সংঘা আপরামাসনে। তারপর পুগলা আপরামাসনে অর্থাৎ পুদ্গলকে ব্যবহার না করা। পুদ্গল বলতে এখানে এই যে উপাধ্যায়কে বোঝানো হয়েছে টিসা টিসেনা এই ধরনের শব্দকে ব্যবহার না করা। তারপর জ্ঞাতি জ্ঞাতিকে ব্যবহার না করা। তারপর আরেকটা হচ্ছে জ্ঞাতিকে পিছনে রেখে পাঠ করা। এই 5টাকে বলা হয় জ্ঞাতি সিম্প্যাথি জ্ঞাতি সম্পত্তি। তারপর 3 নম্বর হচ্ছে কাইমা বাচা সিম্প্যাথি অর্থাৎ কর্মবাক্য সম্পত্তি। তো এখানে বস্তু সংঘ পুদ্গলকে ব্যবহার না করা। তারপর কর্মবাক্যকে কমিয়ে ফেলা এইগুলো অসময়ে পাঠ করা এগুলো। তো কিংবা শুধুমাত্র জ্ঞাতিকে 4 বার পাঠ করা। তারপর কর্মবাক্যের ভিতরে শব্দ কিংবা বাক্যকে কম পড়া কিংবা জ্ঞাতি স্থাপন না করে পড়া এগুলো সব কিছুই কর্মবাক্য সম্পত্তি। তো আমাদের এখানে একটা সমস্যা দেখা যায় কি যেমন ধরুন কর্মবাক্য 3 জন পাঠ করছে। তো 3 জন পাঠ করার সময় 2 জন যদি সামনে চলে যায় আরেকজন যদি একটু যদি পিছনে থেকে থাকে তাহলে আমরা কি করি ওই 2 জনকে আমরা ধরার জন্য কয়েকটা শব্দ আমরা বাদ দিয়ে ফেলি। তো এটা এরকম করে এখন যেমন ধরুন এখানে একটা বলি আসলে এই কর্মবাক্য সম্পত্তিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো যেমন ধরেন আপনি কর্মবাক্য পাঠ করলেন 3 জনই পাঠ করলেন। 3 জন পাঠ করার সময় যেমন ধরেন আপনি সুনা তুমি ভান্তে সাঙ্গ পাঠ করে গেলেন শেষ পর্যন্ত পাঠ করলেন। তো এইখানে আপনার একটা শব্দ বাদ গেল। একটা শব্দ বাদ যাওয়া মানে এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম সংঘ বলেন এই যে একটা শব্দ বাদ যাওয়া মানে সেখানে কর্মটা কি বিশুদ্ধ হয় না। তখন আপনার একটা শব্দ বাদ গেল সুনা তুমি ভান্তে সাঙ্গ আপনি সংজ্ঞাটা বাদ দিয়ে দিলেন। তো আরেকজনকে বললো সুনা তুমি ভান্তে সাঙ্গ আয়াং নাগ ওই আরেকজনকে বললো ওই নাগটা পাঠ করার সে সময় পায় নাই সেই নাগটাকে বাদ দিয়ে গেল। তো আরেকটা কি আরেকজনে ডিং নাম সাংঘেরা এই ডিং নাম শব্দটা বাদ দিয়ে দিল। 3 জনের 3টা শব্দ 3 জন এখন 3 জনের 3টা শব্দ একজনের এক একটা শব্দ। তো এটা কি তাহলে পরিশুদ্ধ হবে? এটা কখনোই পরিশুদ্ধ হবে না। তো যার কারণে
আসলে এই কর্মবাক্য পাঠটা খুব সুন্দরভাবে এবং সাবলীলভাবে এই যেটা বলা হয় ব্যঞ্জনাবলী 10 প্রকার, অর্থাৎ চিঠিলা ডানিটা এইগুলো মানে নিয়ম অনুসারে পাঠ করতে হবে। তো নাসিকা বর্ণ, দন্তজ বর্ণ, মূর্ধজ বর্ণ, তালুজ বর্ণ, এই বর্ণগুলিকে আপনাদেরকে মনে রাখতে হবে। এই বর্ণগুলি যদি অনুসার যদি পাঠ না করেন তাহলে সেই কর্মবাক্য অপরিশুদ্ধ থেকে যাবে। যেমন ধরেন তা, থা, দা, ধা, না, এটা হচ্ছে দন্তবর্ণ। তো এই ধরনের দন্তজ বর্ণের সাথে আপনি যদি তালুজ বর্ণ, মূর্ধজ বর্ণ যদি আপনি মিক্স করে ফেলেন তাহলে তো সেখানেই সমস্যা। তারপর এই যে কর্মবাক্য পাঠের সময় এখন যেটা বললাম, যাতে প্রত্যেকটা শব্দকে যাতে খুব সুন্দরভাবে যাতে উচ্চারণ করতে পারেন এবং পাঠ করে যাতে সময় পান, এই ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে, আমাদের সতর্ক থাকা উচিত। তো কিছু আগে যেটা বললাম, যাতে কোনো শব্দ কিংবা বাক্য যাতে মানে মিক্সড হয়ে না যায়। এই আমরা মাঝে মধ্যে কী করি, মানে পার করার সময় যদি সামনে চলে যাই, সামনে জনটাকে ধরার জন্য আমরা কয়েকটা শব্দ বাদ দিয়ে দিই, কিংবা হঠাৎ করে আমরা মানে এই যে চোখের কারণে মানে এই যে মানে আলোর কারণে বলেন শব্দগুলো দেখতে পাই না, তো দেখতে না পাওয়ার কারণে কি হয় ওই বাক্যগুলো আমরা এলোমেলো হয়ে যায়। তো এলোমেলো হওয়ার কারণে আমরা কী করি, একটা বাক্য মানে বাদ দিয়ে দিই, তো পরের বাক্য দেখে আমরা পড়া শুরু করি। তো এটাও কর্মবাক্য দোষ, অর্থাৎ কর্মবাক্য পরিশুদ্ধ হবে না। তো যার কারণে কর্মবাক্য পাঠের সময় খুব সতর্ক থাকা উচিত আমাদের। এই কর্মবাক্য পাঠ আসলেই সতর্ক থাকা উচিত। যেমন ধরেন এটা শুধুমাত্র উপসংহারের ক্ষেত্রেই না। এখন ধরেন আমরা একটা সীমা প্রতিষ্ঠা করতেছি, সব কিছু ঠিক আছে, আপনি ছন্দ নিয়েছেন, মানে সব কিছু ঠিক আছে, নিমিত্ত তিমিত সব কিছু ঠিক আছে, কিন্তু কর্মবাক্য পাঠে গিয়ে আপনি এলোমেলো করে ফেলছেন। এই কর্মবাক্য পাঠ তাদেরকেই করতে দেওয়া উচিত যারা এই যে মহাবর্গে যেভাবে আছে ব্যাটা পটিবলা, অর্থাৎ যারা ব্যাটা এবং পটিবলা, যারা এবং এই যে পারক্য এবং মানে সামর্থ্য, এই ধরনের পুদ্গলকে পাঠ করতে দেওয়া উচিত। এখন দেখা যায় যে ভিক্ষু হয়েছে মাত্র 2-3 বর্ষা, কিংবা এমনও দেখছি আমরা যে ভিক্ষু হওয়ার 1 মাস পরেই তাকে কর্মবাক্য পাঠ করার জন্য দিয়ে ফেলছে। সে যদি আগে থেকে যদি সে ট্রেনিং নিয়ে যদি চর্চা যদি করে থাকে কোনো একজন দক্ষ শিক্ষকের কাছে তাহলে সমস্যা নাই, কিন্তু মানে এই যে উপসংবাদে নিয়ে 1 মাস 2 মাস 3 মাস এরকম পরে যদি তাকে যদি এই কর্মবাক্য পাঠ করার জন্য যদি দেয়া হয় তাহলে এটা তো খুবই মানে মারাত্মক জিনিস। কারণ এটা তো কর্মবাক্য পরিশুদ্ধ হওয়ার আশঙ্কা থেকে যায়, কর্মবাক্য পরিশুদ্ধ হবে কি হবে না এর আশঙ্কা থেকে যায়। তো পরবর্তী এখন আমরা যাকে উপসংবাদে দিলাম সে যদি শাসনে থাকে তাহলে পরবর্তীতে সে এই কর্মবাক্য নিয়ে তার সংশয় উৎপন্ন হবে যে আমার সময় তো অমুক ভিক্ষু কর্মবাক্য পাঠ করছিল, তাহলে কি এই কর্মবাক্যটা কি পরিশুদ্ধ হবে? এই ধরনের একটা সন্দেহ চলে আসবে। তো যাই হোক এটা পরবর্তীতে বলবো। তো আরেকটা হচ্ছে কি 4 নম্বরে সীমা সম্পত্তি, সীমা সম্পত্তি। উপসংবাদের ক্ষেত্রে এই সীমা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সীমা পরিশুদ্ধ হতে হবে। 11 প্রকার যে সীমা উইপেটি যেটা আছে, 11 প্রকার সীমা বিপত্তি, আটি ক্ষুদ্র সীমা, তারপর আটি মাহান্তা সীমা, এই ধরনের অতি ক্ষুদ্র সীমা, অতি বৃহৎ সীমা, এই ধরনের 11টা বিপত্তিযুক্ত সীমা আছে। তো ওই সীমার ক্ষেত্রে পরিশুদ্ধ হতে হবে, সীমা পরিশুদ্ধ হতে হবে। সীমা যদি অপরিশুদ্ধ হয় তাহলে এখানে যেই উপসংবাদ নিক সেখানে কেউই ভিক্ষু হবে না। তারপর 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিষদ সম্পত্তি। এই পরিষদ সম্পত্তি কিংবা কারক সংঘ সম্পত্তি এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা অন্যদের কেমন সেটা জানি না, তবে আমাদের এখানে দেখা যায় যে উপসংবাদা দেওয়ার সময় ভিক্ষুর সংখ্যা মাত্র ধরেন 8 জন 9 জন এরকম থাকে মাত্র। আসলে এটা পরবর্তীতে এটা সংশয়ের কারণ হতে পারে। কারণ এখন যেমন ধরেন একটা উপসংবাদা কর্মের মধ্যে একটা এই যে 7 জন ভিক্ষু উপস্থিত হলো, এই 7 জনের মধ্যে দেখা গেল যে এখানে একটা নাম দিচ্ছি, যেমন ধরেন এর নাম হচ্ছে কুশলা বলেন, তারপর এর নাম হচ্ছে রাক্ষিতা বলেন, এর নাম হচ্ছে
ধর্মপ্রিয় বলেন, এই ধরনের 7 জন ভিক্ষু। এই 7 জন ভিক্ষুর মধ্যে দেখা গেল যে এই 3 জন ভিক্ষু উপসমাদের নেওয়ার সময় তাদের কিছু একটা ঘাটতি আছে। তার মানে তারা কি প্রকৃত ভিক্ষু হয় নাই। তো এখন আপনার উপসম্পদা কর্মে এখন উপস্থিত কতজন? 7 জন। দেখা গেল যে এখন কেউ এই যে সীমার মধ্যে সমস্যা হয়ে ভিক্ষু হয় না, এরকম ভিক্ষু থাকতে পারে। কেউ কর্মবাক্য অপূর্ণতার কারণে ভিক্ষু হয়নি, এরকমও থাকতে পারে। তারপর কারো আবার বস্তুর কারণে হইতে পারে। তারপর কারো আবার যে জ্ঞাতি সম্পত্তি, এই ধরনের সমস্যা থাকতে পারে। এখন কে ভিক্ষু হইল, কে ভিক্ষু হয় না, এটা তো আমরা দেখতেছি না। তো একটা উপসম্পাদন কর্মের মধ্যে একদম সর্বনিম্ন 5 জন ভিক্ষু উপস্থিত থাকতে হবে, যেটা বলা হয়েছে। মজিমা দেশার মধ্যে অবশ্য 10 জন ভিক্ষু। তো আমাদের এদিকে 5 জন ভিক্ষু হলেও সেটা গ্রহণীয়। তো আমাদের এখানে যেমন ধরেন এখন এইখানে আবার 5 জন ভিক্ষুর মধ্যে এখন 2 জন ভিক্ষু সে মানে ভিক্ষু হয় নাই, কিংবা পারাজিকা প্রাপ্ত ভিক্ষু, এরকম ভিক্ষু সেখানে উপস্থিত। ধরেন 5 জনের মধ্যে সেখানে 1 জন ভিক্ষু পারাজিকা, তাহলে সেটা কি ওই কর্মটা কি এখন যে কারক সঙ্গ যে বলা হয়েছে এটা কি তাহলে পরিশুদ্ধ হবে? হবে না। তো এখানে এই পরিশোধ সম্পত্তির মধ্যে একটা আছে কি যে ছন্দ নেয়া। অবশ্যই এটা আমাদের এখন বর্তমান ক্ষেত্রে এটা মানে যেখানে বদ্ধ সীমা আছে সেখানে এটা প্রয়োজন নাই। তো যদি মহাসীমা কিংবা আবেদা সীমা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা প্রয়োজন। তো এই কারণে পরিশোধ সম্পত্তির মধ্যেও ভিক্ষু যত বেশি হয়, 20 জন, 30 জন, 40 জন, যত বেশি হয় ততই ভালো। পরিশোধ সম্পত্তির মধ্যে পরিশোধ যত বেশি ততই ভালো। এটা তো আমাদের এখানে একটা জিনিস কি একটা দেখলাম যে আমাদের এখানে উপসম্পদা দেওয়ার সময় মানে নানান ধরনের রীতিনীতি ব্যবহার করা হয়। যেমন ধরুন সীমার মধ্যে মানে কলা নিয়ে যাওয়া, নারিকেল নিয়ে যাওয়া, ডাব নিয়ে যাওয়া, আখ নিয়ে যাওয়া, এইগুলি। তো আমাদের অনেকেই এটাকে খুব প্রাধান্য দেন। আসলে যেটাকে প্রাধান্য দেওয়া উচিত আমরা ওটাকে প্রাধান্য দেই না, যেটাকে প্রাধান্য দেওয়া উচিত না ওটাকেই আমরা প্রাধান্য দিই। তো আবারও বলি যে উপসম্পদা নেয়ার মধ্যে 5টা সম্পত্তি পূর্ণ থাকতে হবে। প্রথমে হচ্ছে বস্তু সম্পত্তি পূর্ণ থাকতে হবে, 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে জ্ঞাতি সম্পত্তি পূর্ণ থাকতে হবে। 3 নম্বর হচ্ছে কাম্যবাচক সম্পত্তি, কর্মবাক্য সম্পত্তি পূর্ণ থাকতে হবে। তারপর 4 নম্বর হচ্ছে সীমা পরিপূর্ণ থাকতে হবে। এবং 5 নম্বর সেটা হচ্ছে পরিসরা সম্পত্তি কিংবা কারক সঙ্গ সম্পত্তি, পরিশোধ সম্পত্তি কিংবা কারক সম্পত্তি। এই 5টা সম্পত্তি পূর্ণ থাকতে হবে। এই 5টা সম্পত্তি যদি পূর্ণ থাকে তাহলে সে ভিক্ষু হবে। তো এখানে আরেকজন আমাকে একটা জিজ্ঞেস করেছিলেন যে ডালি কর্মবাচক কেন পাঠ করা হয়। আসলে এই যে এটাও এই সম্পত্তির সাথে এটা সম্পর্কিত। তো এটা মায়ানমারে দেখা যায় যে কোনো চেয়ারা যারা খুবই বর্ষিয়ান, এরকম যেমন এই যে 50 বর্ষ 60 বর্ষ এরকম অনেক আমাদের চেয়ারাগণ দেখছি যাদেরকে এই ডালি কর্মবাচা মানে নিয়ে থাকেন, কিংবা উপাসিকারে প্রার্থনা করেন যে অমুক চেয়ারাকে মানে আমরা কর্মক মানে এই পুনরুপসমাদে যেটাকে বলা হয় এটা করাতে চাই। এটা সেখানে সেটা হচ্ছে সন্দেহের কারণে নয়, সেখানে হচ্ছে উপাসক উপাসিকা চতুর্প্রত্যয় দান করার জন্যই সেটা এরকম প্রার্থনা করেন ওরা। তো আমাদের এখানে এটা অবশ্য ওখানে ওইরকম কোনো জায়গায় সেটা হচ্ছে এই 5টা সম্পত্তি যেটা বললাম, এই 5টা সম্পত্তির মধ্যে যদি কোনো প্রকার সম্পত্তি, এই বস্তু সম্পত্তি বলেন, তারপরে যে কর্মবাক্য সম্পত্তি বলেন, জ্ঞাতি সম্পত্তি বলেন, তারপরে পরিশোধ সম্পত্তি বলেন, সীমা সম্পত্তি বলেন, এই সম্পত্তির মধ্যে যদি কোনো প্রকার সন্দেহ থেকে থাকে তাহলে সে পুনরায় উপসম্পদা নিতে পারেন। তো এখানে একটা জিনিস কি, এখন যেমন ধরেন অনেকে প্রশ্ন করেন যে এই ধরনের পুনরুপসম্পদা নিলে কি বর্ষবাস কি আবার শুরু থেকে গণনা করতে হবে? এই জিনিসটা আসলে পুনরুপসম্পদ
নেয়াটা এটা আপনি যদি নিশ্চিতভাবে যদি জানেন যে আপনার উপসম্পাদা নেয়ার সময় সীমাটা অপরিশুদ্ধ কিংবা সীমাটা হয় নাই, কিংবা উপসম্পাদা নেয়ার সময় প্রথমে যেটা বললাম, অর্থাৎ মাত্র এই যে নবপ্রবজিত ভিক্ষু একজন আপনারও এই যে কর্মবাক্যটা পাঠ করলো, তো আপনি যদি জানেন যে আপনি যদি নিশ্চিতভাবে যদি জানেন যে অমুক ভিক্ষুটা পাঠ করতে জানে না এবং পাঠ করার সময় অমুক জায়গায় ভুল হয়ে গেছে, এইরকম যদি আপনি যদি নিশ্চিতভাবে যদি জানেন যে তা আমার কর্মবাক্যটা পূর্ণাঙ্গ হয় না, পরিপূর্ণ হয় নাই, যদি নিশ্চিতভাবে জানেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভিক্ষু হয় নাই সেটা তো আপনি নিজেই জানেন যে আমি ভিক্ষু হয় নাই, কারণ কর্মবাক্য ঠিক হয় নাই। আপনি যদি সীমা সম্পর্কে যদি বলেন, যদি নিশ্চিতভাবে যদি জানেন যে এই সীমাটা অপরিশুদ্ধ, এই সীমাটা হয় নাই, অর্থাৎ এটা সীমা হয় নাই, তো যেখানে সীমা হয় নাই সেখানে উপসম্পাদা নিলে তার উপসম্পাদা হবে না। এই দুইটা। আপনার যেটাকে বললাম সেটা হচ্ছে পরিশোধ সম্পত্তি। ধরুন আপনি যখন উপসম্পাদা নিলেন তখন সেখানে পরিশোধ ছিল মাত্র 5 জন কিংবা 6 জন 7 জন। যদি নিশ্চিতভাবে যদি জানেন যে অমুক ভিক্ষুরা তখন ভিক্ষু হয় নাই কিংবা পারিশ্রমিক প্রাপ্ত, এরকম যদি নিশ্চিতভাবে যদি জানেন, এইরকম নিশ্চিতভাবে জানার পর আপনি যদি উপসম্পাদা নেন, তাহলে আপনাকে শুরু থেকে আবার বর্ষার গণনা করতে হবে, গণনা করা উচিত। যদি আপনি নিশ্চিতভাবে যদি না জানেন, যেমন ধরেন সীমা পরিশুদ্ধ কি অপরিশুদ্ধ এটাও আপনি জানেন না, কর্মবাক্য পরিশুদ্ধ কিংবা অপরিশুদ্ধ এটাও জানেন না, জ্ঞাতি সম্পত্তি জ্ঞাতির মধ্যে যে সম্পত্তিগুলো পূর্ণ থাকা উচিত, জ্ঞাতি দশা, এই পাঁচটা দশা থেকে যদি মুক্ত থাকে কিংবা এই 5টা দশার মধ্যে যদি সন্দেহ থেকে থাকে, যদি নিশ্চিতভাবে না জানেন, শুধুমাত্র সন্দেহ যদি থেকে থাকে, এই ধরনের যদি 5টা সম্পত্তির মধ্যে যদি সন্দেহ থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ডালি কর্মবাচা পার করার সময় পুনরুপসম্পাদা নিলে আপনার নতুন বর্ষা গণনা না করলেও হয়। তো কিছুক্ষণ আগে যেটা বললাম পুনরুপসম্পাদা, এই পুনরুপসম্পাদা মূলত সন্দেহবশতই আমরা নিয়ে থাকি। তো কোনো জায়গায় এটা সন্দেহ না থাকলেও এই যে উপাসক উপাসিকাদের প্রার্থনায় তারা যেহেতু চতুর্প্রতীয় দান করতে চায়, তো এটা কিছুক্ষণ আগে যেটা বললাম এটা মাইন্ড দেখা যায়। সেখানে উপাসক উপাসিকারা এই যে যেটা বার্মিজ ভাষায় যদি বলি র্যাং ডাইকা, অর্থাৎ এই যে কি বলবো, এটা বিক্ষুব্ধ, এই যে আমাদের প্রবচিত শাসনের আমাদের দায়ক হতে চাই আর কি, আমাদের প্রবজ্জার দায়িকা হতে চায়, এই ধরনের। তো এই ক্ষেত্রে তাদের প্রার্থনার কারণে করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে তো নতুন বর্ষা নয়, পুরাতন বর্ষা যেটা আছে সেটাই চলমান থাকবে। সন্দেহবশত হলেও যে পুরাতন বর্ষা আছে সেটাও নেয়া থাকবে, কিন্তু সন্দেহ না থেকে যদি নিশ্চিতভাবে যদি জানা যায় যে অমুক সম্পত্তিটা এই যে পূর্ণাঙ্গ নাই, অপূর্ণ, তার সেক্ষেত্রে নতুন বর্ষা নতুন এখনই শুরু করতে হবে। তো আশা করি এই উপসম্পাদা নিয়ে এই যে 5টা সম্পত্তির কথা বললাম, বস্তু সম্পত্তি, জ্ঞাতি সম্পত্তি, কর্মবাক্য সম্পত্তি, সীমা সম্পত্তি এবং পরিশোধ সম্পত্তি, উপসম্পাদার ক্ষেত্রে মূলত এই 5টা সম্পত্তি গুরুত্বপূর্ণ। এই 5টা সম্পত্তি বাদে আর কোনো বলতে গেলে আমাদের যেসব রীতিনীতি, যেটা কিছু আগে যেটা বললাম, ওইসব রীতিনীতি ফলো না করলে চলবে। তারপর প্রবজ্জার ক্ষেত্রে তো এটা আমাদের যেটা আছে 32 প্রকার পুদ্গলকে প্রবজ্জা দেওয়া যাবে না, সেটা তো আরেক বিষয়। অর্থাৎ যাদের এই যে হাত নাই, পা নাই, হাত বিকলাঙ্গ, এই ধরনের পুদ্গল 32 প্রকার। তো সকলকে আবারও মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমার এটা তো অবশ্য সংক্ষিপ্ত না, অনেক দীর্ঘ হয়ে গেছে। তো সকলকে আবার মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।